ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউজিসি নেট সংস্কৃত পিওয়াইকিউ ইউনিট 7 অ্যান্ড 8। 2023 সালের জুনে আমাদের ইউজিসি নেট যে প্রশ্নগুলো ইউনিট 7 অ্যান্ড 8 মানে বৈদিক আমাদের কাব্যশাস্ত্র এবং কাব্যশাস্ত্রীয় যে গ্রন্থগুলো তার থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, আমরা আজ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর যাবতীয় অ্যানালাইসিস আমরা সেগুলোও কিন্তু দেখব। চলো আপনাদের সকলের সামনে প্রথম প্রশ্ন। তৈ দৃষ্ট এব তস্ত্বা নির্বাতি মনো ভবজ্জ্বলিতম আলোকে হি হিমাংশ বিকশোতি কৌসুমং কুমুদ্বত্ত্বা ইত্যত্র কো অলঙ্কার উৎপ্রেক্ষা সমাশক্তি দৃষ্টান্ত নিদর্শনা। তৈ দৃষ্ট এব তস্ত্বা নির্বাতি মনো ভবজ্জ্বলিতম হি হিমাংশ বিকশোতি কুসুমং কুমুদ্বত্ত্বা। এখানে কি অলঙ্কার আছে আমাদের দেখতে হবে। এখানে সঠিক অ্যান্সার হবে দৃষ্টান্ত অলঙ্কার। তৈ দৃষ্ট এব তস্ত্বা নির্বাতি মনো ভবজ্জ্বলিতম আলোকে হি হিমাংশ বিকশতি কুসুমং কুমুদ্বত্ত্বা। এই যে দৃষ্টান্ত অলঙ্কার, আমরা দৃষ্টান্ত অলঙ্কার কাব্য প্রকাশে পাবো। কাব্য প্রকাশের লক্ষণ দেওয়া হচ্ছে দৃষ্টান্ত অলঙ্কারের দৃষ্টান্ত পুনরেতেষাং সর্বেষাং প্রতিবিম্বনম। দৃষ্টান্ত পুনরেতেষাং সর্বেষাং প্রতিবিম্বনম। উদাহরণ কি দিচ্ছে? তৈ দৃষ্ট এব তস্ত্ব নির্বাতি মনো ভবজ্জ্বলিতম আলোকে হিমাংশ বিকশতি কুসুমং কুমুদ্বত্ত্বা। পরের প্রশ্ন, যথোচিতং মেলনং কুরুত। এখানে আমাদের ছক মেলাতে হবে। রস সম্প্রদায়, রীতি সম্প্রদায়, অলঙ্কার সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়। অপর পাশে ভামহ, আনন্দবর্ধন, ভরতমুনি না বামন। তাহলে আমরা সংস্কৃত কাব্য সাহিত্যে ইউনিট 7-এ আমাদের কিন্তু বিভিন্ন প্রস্থান সম্বন্ধে পড়তে হয়েছে। এছাড়াও আরও অনেক প্রস্থান কিন্তু ওখানে আছে। সেই প্রত্যেকটা প্রস্থানের প্রবর্তককে এবং সেই প্রস্থান সমন্বিত আর কারা আছেন তাদের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সেখান থেকে পড়তে হবে। অ্যান্সার কি হবে? রস সম্প্রদায় হচ্ছে ভরত, রীতি সম্প্রদায় হচ্ছে বামন, অলঙ্কার সম্প্রদায় হচ্ছে ভামহ, ধ্বনি সম্প্রদায় হচ্ছে আনন্দবর্ধন। রস সম্প্রদায়ের প্রবর্তককে ভরত। এছাড়াও আর কে কে আছে? ভোজরাজ, ভট্টনারায়ণ, বিশ্বনাথ, রাজশেখর, কেশব মিশ্র, শারদানন্দ। অলঙ্কার সম্প্রদায় হচ্ছে ভামহ, তার মধ্যে আছে দণ্ডী, উদ্ভট, প্রতিহারেন্দুরাজ, রুদ্রট, জয়দেব, অপ্পয় দেবসেন। রীতি সম্প্রদায় হচ্ছে বামন। ধ্বনি সম্প্রদায় আনন্দবর্ধন ছাড়াও রুজ্জক, মম্মট, অভিনবগুপ্ত, জগন্নাথ। বক্রোক্তি সম্প্রদায় হচ্ছে কুন্তক, ঔচিত্য সম্প্রদায় ক্ষেমেন্দ্র, চমৎকার সম্প্রদায় হচ্ছে আধুনিক কবি। পরের প্রশ্ন, বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি ইতি রসসূত্রে প্রযুক্তস্য নিষ্পত্তি শব্দস্য উৎপত্তির অর্থ অধলিখিতেষু কেন স্বীকৃত। তাহলে বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি ইতি রসসূত্রে প্রযুক্তস্য নিষ্পত্তি। যে নিষ্পত্তি যে শব্দটা ব্যবহার করা হয়েছে, নিষ্পত্তি, এর অর্থ কি? উৎপত্তির অর্থ। নিষ্পত্তি শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি অর্থ। এই উৎপত্তি অর্থ কে স্বীকার করে? ভট্টনায়ক, শঙ্কু, ভট্টলল্লট না অভিনবগুপ্ত? না, এখানে আমাদের আনসার হবে ভট্টলল্লট। টোটাল আমরা 4টে মত পাই। কি? ভট্টলল্লটের উৎপত্তিবাদ, শঙ্কুর অনুমিতিবাদ, ভট্টনায়কের ভুক্তিবাদ আর অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ। ভট্টলল্লটের উৎপত্তিবাদ, এই উৎপত্তিবাদকে আরোপবাদও বলা হয়। শঙ্কুর অনুমিতিবাদ, তাকে অনুমানবাদও বলা হয়। ভট্টনায়কের ভক্তিবাদ আর অভিনবগুপ্তের অভিব্যক্তিবাদ। পরের প্রশ্ন, বাচ্য এব বাক্যার্থ ইতি মতং প্রতিপাদয়ন্তি। বাচ্য এব বাক্যার্থ ইতি মতং প্রতিপাদয়ন্তি। দুবার
অপশান কি দিচ্ছে? সার্বে মীমাংসকা, অভিহিতান্বয় বাদিন, কুমারিল ভট্টানুযায়ী, আর অন্যথাবিধানবাদী। বাচ্য এবং বাক্যার্থ, বাচ্যই হলো সেই বাক্যার্থ। কে স্বীকার করে? এটা মীমাংসকরা স্বীকার করে, অভিহিতান্বয়বাদীরা স্বীকার করে, কুমারিল ভট্টের অনুযায়ী যারা তারা স্বীকার করে, না অন্যথাবিধানবাদীরা? এখানে অ্যান্সার হবে অন্যথাবিধানবাদীগণ এটা স্বীকার করে। তাহলে আমরা কাব্যপ্রকাশের দ্বিতীয় উল্লাসে যখন শব্দ শক্তি নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন বাক্যের স্বরূপ প্রসঙ্গে বলা হচ্ছে আকাঙ্ক্ষা যোগ্যতা সান্নিধি বসাৎ পদার্থানাং সমন্বয়ে তাৎপর্য বিশেষ অপুর পদার্থ অপি বাক্যার্থ। তাহলে আকাঙ্ক্ষা যোগ্যতা সান্নিধি এই তিনটের বশবর্তী হয়ে সেই পদার্থের আমরা বাক্যার্থকে জানতে পারবো, বাক্যকে আমরা তৈরি করছি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে সমন্বয় তাৎপর্যার্থ বিশেষ বহুর পদার্থ অপি বাক্যার্থ সমুল্লসিত অভিহিতান্বয় বাদিনাম মতম। তাৎপর্যার্থ কাদের মত? অভিহিতান্বয়বাদীদের মত। বাচ্য এবং বাক্যার্থ কার মত? অন্যথাবিধানবাদীগণের মত। তাৎপর্যার্থ যদি হয় কাদের মত? অভিহিতান্বয়বাদীদের মত। এবং বাচ্য এবং বাক্যার্থ কার মত? অন্যথাবিধানবাদী মত। এখানে আমাদের প্রশ্ন ছিল বাচ্য এবং বাক্যার্থ ইতি মতং প্রতিপাদয়ন্তি, এটা অভিহিতান্বয়বাদীগণের মত। পরের প্রশ্ন, কাব্য লক্ষণ বিচারে স্ববচন বিরোধাদেব অবাস্তব ইতি ধিয়া বিশ্বনাথেনা পোষ্যমতং নিরাকৃতম। তাহলে কাব্য লক্ষণ বিচারে স্ববচন বিরোধাদেবাস্তম বা বিরোধাদি এবং অবাস্তব ইতি ধিয়া বিশ্বনাথেনা পোষ্যমতং নিরাকৃতম। বিশ্বনাথ কার মতকে নিরাকরণ করেছেন? আনন্দবর্ধন, মম্মট, বামন, ভোজরাজ। আনন্দবর্ধনস্য, মম্মটস্য, বামনস্য না ভোজরাজস্য? এখানে আমাদের সঠিক আনসার হবে আনন্দবর্ধনস্য। তিনি আনন্দবর্ধনের মতকে খণ্ডন করেছেন বা নিরাকরণ করেছেন। সাহিত্য দর্পণের প্রথম পরিচ্ছেদে আমরা পাই যে ধ্বনিকারে না উত্তম। ধ্বনিকার বলছে, কি বলছে? অর্থ সহৃদয় শ্লাঘ্য কাব্যাত্মা এ ব্যবস্থিত বাচ্য প্রতীয়মানাক্ষ দস্য ভেদা বহু স্মৃত। তাহলে অর্থ হচ্ছে সহৃদয় শ্লাঘ্য, কাব্যাত্মা যে ব্যবস্থিত, প্রতীয়মানাক্ষ দস্য ভেদা বহু স্মৃত। অত্র এই যে জায়গাটা, এটা আমরা কোথায় পাই? এটা কিন্তু আমরা আনন্দবর্ধন তার ধন্যালোক গ্রন্থে কিন্তু আমরা পাই, সেটা এখানে এনকোড করা হয়েছে। অত্র বাচ্চাত্মীয়মত্তম কাব্যস্য আত্মধ্বনি। তাহলে বাচ্চাত্মীয়মত্তম কাব্যস্য আত্মধ্বনি, কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি। ইতি স্ববচন বিরোধা এব অবাস্তব। কে এই বচনটাই করেছে? খণ্ডন করছে বিশ্বনাথ, এই বচনটা এখানে খণ্ডন করছে। পরের প্রশ্ন, ন হি রসাদৃতে কশ্চিদ অর্থ প্রবর্ততে ইতি কস্মিন গ্রন্থে মূলত প্রাপ্যতে। ন হি রসাদৃতে কশ্চিদ অর্থ প্রবর্ততে ইতি মূলত, মানে এর মূল কোন গ্রন্থে আমরা পাই? এই লাইনটা আমরা বিভিন্ন গ্রন্থে পাই, কিন্তু এর মূলটা আমরা কোথায় পাই? অপশান বলছে দশরূপকে, নাট্যশাস্ত্রে, কাব্যাদর্শে না সাহিত্য দর্পণে। ন হি রসাদৃতে কশ্চিদ অর্থ প্রবর্ততে ইতি কস্মিন গ্রন্থে মূলত প্রাপ্যতে। দশরূপকে, নাট্যশাস্ত্রে, কাব্যাদর্শে না সাহিত্য দর্পণে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এটা আমরা নাট্যশাস্ত্রে পাই। কি বলা হচ্ছে? নাট্যশাস্ত্রের ষষ্ঠ অধ্যায় রসবিকল্প, সেখানে বলা হচ্ছে যে ন হি রসাদৃতে কশ্চিদ অর্থ প্রবর্ততে তত্র বিভাব অনুভাব ব্যভিচারে সংযোগাৎ রস নিষ্পত্তি। তাহলে সেই যে রস আমরা কিসের থেকে পাচ্ছি? যে বিভাব অনুভাব আর ব্যভিচারী, এই যে ভাব, এই ভাবের সংযোগে আমাদের রস নিষ্পত্তি সম্ভব। বিভাব অনুভাব ব্যভিচারী সংযোগাৎ, ব্যভিচারী যে ভাব, এদের সংযোগ যদি না হয় তাহলে কিন্তু সেখানে রস নিষ্পত্তি হবে না। আর রস ছাড়া তত্র রসায়নেব, রস ছাড়া কোনো বিষয় আমাদের বিষয়ভূত হবে না, কোনো বিষয় হয় না, রস সেখানে লাগবে। পরের প্রশ্ন, আপরিতৌষাদ বিদুষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞান বলবদপি শিক্ষিতানাম আত্মনি অপ্রত্যয়ং চেত। এই যে প্রশ্নটা, এখানে দুটো অভিকথন আর কারণ দেওয়া আছে। অভিকথন আর কারণ দেওয়া আছে। যে অভিকথন আর কারণ দুটো সত্য কিনা সেটা আমাদের যাচাই করতে হবে, বা মিথ্যা সেটাও কিন্তু যাচাই করতে হবে। তাহলে আপরিতৌষাদ বিদুষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম,
বলবদৌপি শিক্ষিতানাম আত্মনি অপ্রত্যয়ঞ্চিত। অপশন কি বলছে? অভিগতনম এ কারণম আর উভয়ম সত্যম, কিন্তু কারণম আর অভিগতনম এ ইত্যস্য সমুচিতা ব্যাখ্যা অস্তি। অভিগতনম এ কারণম আর উভয়ম সত্যম, কিন্তু কারণম আর অভিগতনম এ ইত্যস্য সমুচিত ব্যাখ্যা নাস্তি। অভিগতনম এ সত্যম, কারণম আর অসত্যম। অভিগতনম এ অসত্যম, কারণম আর সত্যম। এখানে বলা হচ্ছে যে আপরিদোষাৎ সাধুসাং বিদুষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবদপি শিক্ষিতানাম আত্মনি অপরিত্যঞ্চিত। এখানে অভিকথন এ এবং আর দুটোই হচ্ছে সত্য। কেন সত্য তার প্রসঙ্গে দেখো, ওভারঅল পুরো লাইনটা আমরা কোথায় পাই? অভিজ্ঞান শকুন্তলমে পাই। অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কের 2 নম্বর শ্লোক, আপরিতোষাৎ বিদুষাং ন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞানম বলবদৌপি শিক্ষিতানাম আত্মনি অপরিত্যঞ্চিত। সূত্রধার বলছে এখানে যে পণ্ডিতদের তৃপ্তিবিধান না হওয়া পর্যন্ত অভিনয় কৌশলকে উৎকৃষ্ট বলে মনে করি না। তাহলে যে পণ্ডিতগণ বা বিদ্বানগণ যারা আছেন তাদের তৃপ্তিবিধান যখন না হয়, সাধারণ মানুষের তৃপ্তিবিধান খুব সহজেই করা যায়, কিন্তু পণ্ডিত ব্যক্তি যারা যারা সে বিষয়ে পারদর্শী, সেই পারদর্শী ব্যক্তিগণ যারা আছে তাদের যত সময় তৃপ্তিবিধান না হয় তত সময় পর্যন্ত সেই অভিনয় যে কৌশল, সেই কৌশলকে কিন্তু উৎকৃষ্ট বলে মনে করা যায় না। বলছে যথেষ্ট শিক্ষিত লোকের মন নিজের যোগ্যতায় নিশ্চিত হয় না। এবার যথেষ্ট শিক্ষিত লোকের মন, শিক্ষিত যে লোক যারা শিক্ষা গ্রহণ করেছে সেসব ব্যক্তিগণ যারা আছে তাদের যোগ্যতা মিন্স যোগ্যতা নিশ্চিত হয় না, তার কারণ তারা কন্টিনিউয়াস আপগ্রেডেশন করতে থাকে। তো যথেষ্ট শিক্ষিত লোক তাদের মন কিন্তু নিজের যে যোগ্যতা সেই যোগ্যতায় কিন্তু কখনো তারা নিশ্চিত হয় না। সুতরাং সেই পণ্ডিতদের যে দীপ্তিবিধান না হওয়া পর্যন্ত সেই অভিনয় কৌশলকে তিনি উৎকৃষ্ট হিসেবে মনে করছেন না। এই দুটো অভিকথন এবং কারণ দুটোই সত্য। পরের প্রশ্নে আসো। এখানে আমাদের মেলাতে হবে নাগানন্দম বিক্রমবর্ষীয়ম হর্ষচরিতম মৃচ্ছকটিকম আখ্যায়িকা প্রকরণম নাটকম ত্রৌটকম। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? ছকটা মিলিয়ে নাগানন্দ বিক্রমবর্ষীয়ম হর্ষচরিতম মৃচ্ছকটিকম আখ্যায়িকা প্রকরণম নাটকম ত্রৌটকম। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে নাগানন্দ কার রচনা? নাগানন্দ হচ্ছে নাটক, বিক্রমবর্ষীয়ম হচ্ছে ত্রোটক, হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা, মৃচ্ছকটিক হচ্ছে প্রকরণ। এগুলো কার রচনা আমরা একবার করে দেখে নেব। আমরা পেলাম বিক্রমবর্ষীয়ম। বিক্রমবর্ষীয়ম হচ্ছে কালিদাসের রচনা, 5 অঙ্ক বিশিষ্ট। এটি হচ্ছে নাটক, ত্রোটক শ্রেণীর নাটক। এর উপজীব্য বিষয় কি? সংবাদ সূত্র মহাভারত পুরাণ হচ্ছে উপজীব্য, নায়ক নায়িকা হচ্ছে পুরুরবা উর্বশী, বিদূষক হচ্ছে মানবক, রস হচ্ছে শৃঙ্গার। এছাড়াও কালিদাসের আরও রচনা আমরা পাই ঋতুসংহার, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত, রঘুবংশম এবং অভিজ্ঞান শকুন্তলম। ঋতুসংহারে 6টি শ্লোক আছে, 6টি স্বর্গ আছে, 152টি শ্লোক আছে, এটি গীতিকাব্য। কুমার সম্ভবে 17টি স্বর্গ আছে, এটি মহাকাব্য। মালবিকাগ্নিমিত্রমে 5টি অঙ্ক আছে, এটি নাটক। মেঘদূতে 2টি মেঘ আছে, এটি খণ্ডকাব্য। রঘুবংশমে 19টি স্বর্গ আছে, এটি মহাকাব্য। অভিজ্ঞান শকুন্তলমে 7টি অঙ্ক আছে, এটি হচ্ছে নাটক। এরপরে আমরা আসবো হর্ষের রচনা হচ্ছে 3টে, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। রত্নাবলী হচ্ছে নাটিকা, 4 অঙ্কের নাটিকা। প্রিয়দর্শী হচ্ছে 4 অঙ্কের নাটিকা। নাগানন্দ হচ্ছে 5 অঙ্কের নাটক। পরে আসবো শূদ্রক। শূদ্রকের রচনা হচ্ছে মৃচ্ছকটিক। শূদ্রকের রচনা কি? মৃচ্ছকটিক। বাণভট্টের রচনা কি কি? হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা, কাদম্বরী হচ্ছে কথা, চণ্ডী শতক হচ্ছে মুক্তক কাব্য, মুকুট তারিকা হচ্ছে নাটক, পার্বতী পরিণয় হচ্ছে নাটক। বাণভট্টের রচনাগুলো কি কি? হর্ষচরিত হচ্ছে আখ্যায়িকা, কাদম্বরী হচ্ছে কথা, চণ্ডী শতক হচ্ছে মুক্তক কাব্য, মুকুট তারিকা হচ্ছে নাটক, আর পার্বতী পরিণয় হচ্ছে নাটক। পরের প্রশ্ন, সংস্কৃত নাটকেষু এতু বিদূষকস্ত মাধব, মৈত্রেয়, মাধব্য না চন্দ্রাবীর। বলছে সংস্কৃত নাটকের ক্ষেত্রে বা নাটকের মধ্যে এ তো বিদূষকস্ত কোন দুটি হচ্ছে এখানে বিদূষক হিসেবে আমরা পাবো। তাহলে আমরা টোটাল যদি আমরা দেখি এনটিইউজিসি নেটের আমাদের যে সিলেবাস আমরা পাই, সেই সিলেবাসে টোটাল 7খানা নাটক আমাদের পাঠ্য হিসেবে আছে। সেই 7খানা নাটকের বিদূষককে এবং সেই নাটকগুলোর
বিদূষকের সঙ্গে সঙ্গে আরও অনেক যে পাত্র পরিচয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের প্রত্যেককে পড়তে হবে, এবং সেই জায়গাগুলো আমরা সকলে ভালো করে দেখে তারপরে কিন্তু পরীক্ষা দিতে যাব। তার কারণ সেই জায়গা থেকে প্রত্যেকবারই কম বেশি করে প্রশ্ন আসে। আর তোমরা যারা ভাবছো যে এইগুলো ধরে ধরে পড়তে চাও, তাদের জন্য পেড কোর্স আছে। আমাদের অলরেডি পেড কোর্স লঞ্চ আছে, তোমরা চাইলে পেড কোর্সে জয়েন হতে পারো। লেটার অ্যান্সার কি হবে? সংস্কৃত নাটকে বিদূষক হচ্ছে মৈত্রেয় আর হচ্ছে মাধব্য। এখানে দেখো সংস্কৃত নাটক আর বিদূষক। সংস্কৃত নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, বিদূষক হচ্ছে মাধব্য। বিক্রমবর্ষীয়ম মানবক, মালবিকাগ্নিমিত্রম গৌতম, বৃক্ষকটিক মৈত্রেয়, রত্নাবলী বসন্ত, স্বপ্নবশপদত্তম বসন্ত, মালতী মাধব মহাবীর চরিত, উত্তর রামচরিত, মুদ্রা রাক্ষস। এদের একটাতেও কিন্তু কোনো বিদূষক নাই। টোটাল আমরা কটা নাটকে বিদূষক পাই? টোটাল আমরা 6টা নাটকে বিদূষক পাই। অভিজ্ঞান শকুন্তলমে মাধব্য, বিক্রমবর্ষীয়মে মানবক, মালবিকাগ্নিমিত্রমে গৌতম, বৃক্ষকটিকমে মৈত্রেয়, রত্নাবলীতে বসন্ত, স্বপ্নবশপদত্তমে বসন্ত। পরের প্রশ্ন, অধস্তনেষু সমুচিত সিদ্ধান্ত স্তব। এখানে সমুচিত সিদ্ধান্ত কি? অধস্তনেষু সমুচিত সিদ্ধান্ত স্তব বলছে কাব্যস্য প্রয়োজন নৈতিক সুধার শিক্ষাচ। কাব্যের প্রয়োজন কিসের জন্য? নৈতিক সুধার আর শিক্ষার জন্য। কে বলছে এটা? লঞ্জাইনাস বলছে। কাব্যস্য প্রয়োজনোদয়ং জ্ঞানার্জনম আনন্দশ্চ। কাব্যের প্রয়োজন কেমন? জ্ঞানার্জন এবং আনন্দের জন্য। কে বলছে? অরস্তু বলছে। সত্যস্য পঞ্চভেদা, অরস্তু বলছে। উৎকৃষ্ট অভিব্যক্তি সশক্তম মাধ্যম উৎকৃষ্ট বিচার এবং লঞ্জাইনাস বলছে উৎকৃষ্ট অভিব্যক্তি। কাব্যের প্রয়োজন কেন? কাব্য বলছে যে উৎকৃষ্ট অভিব্যক্তি, সশক্তম মাধ্যম, সশক্ত মাধ্যম, উৎকৃষ্ট বিচারে বলছে লঞ্জাইনাস। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? যে কাব্যের প্রয়োজন হচ্ছে জ্ঞানার্জন এবং আনন্দের জন্য, অরস্তু বলছে। আর উৎকৃষ্ট অভিব্যক্তি সশক্ত মাধ্যম উৎকৃষ্ট বিচারও হচ্ছে লঞ্জাইনাস। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অরস্তু প্রণীত, অরস্তু কে ছিল? প্রাচীন ইউনানি দার্শনিক এবং বহুশ্রুত। অরস্তুর সিদ্ধান্ত দুটো কি কি? কাব্যস্য প্রয়োজনোদয়ং জ্ঞানার্জনম আনন্দশ্চ। কাব্যস্য প্রয়োজনোদয়ং জ্ঞানাঞ্জনম আনন্দশ্চ। আর কি? উৎকৃষ্ট অভিব্যক্তি সশক্ত মাধ্যম উৎকৃষ্ট বিচার এবং। পরের প্রশ্ন, বিশ্বনাথ অনুসারে গুণীভূত ব্যঙ্গের কটি ভেদ? বিশ্বনাথ অনুসারে গুণীভূত ব্যঙ্গের কটি ভেদ? অপশন দিচ্ছে অষ্ট, ত্রয়, দৌ, চত্বর। এই গুণীভূত ব্যঙ্গ আমরা যেরকম সাহিত্য দর্পণ গ্রন্থে পাবো, তেমনভাবেই আমরা কিন্তু কাব্য প্রকাশ গ্রন্থেও আমরা পাবো। এই গুণীভূত ব্যঙ্গ কতগুলি ভাগ এবং সেই ভাগগুলির উদাহরণ কি কি, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের পড়তে হবে। গুণীভূত ব্যঙ্গের কতি ভেদাহা সন্তি। গুণীভূত ব্যঙ্গের কটি ভেদ? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে গুণীভূত ব্যঙ্গের ভেদ হচ্ছে 8টি। অপশন কি বলছে? অপশনের পরে এখানে দেখো অ্যান্সারগুলো দেখো যে গুণীভূত ব্যঙ্গের ভেদ হচ্ছে কটি? 8টি। সাহিত্য দর্পণে 4র্থ পরিচ্ছেদে কাব্য ভেদে গুণীভূত ভেদের কথা আলোচনা করা হয়েছে। গুণীভূত ভেদের যে 8টি ভেদ, সেখানে বলা হচ্ছে ইতরাঙ্গ ব্যঙ্গ, কাক্কাকৃত্য ব্যঙ্গ, বাচ্য সিদ্ধ ব্যঙ্গ, সংদিগ্ধ প্রাধান্য ব্যঙ্গ, তুল্য প্রধান ব্যঙ্গ, অস্ফুট ব্যঙ্গ, অগুড় ব্যঙ্গ আর অসুন্দর ব্যঙ্গ। টোটাল যে 8টা ভেদ, সেই 8টা ভেদ কি কি? ইতরাঙ্গ ব্যঙ্গ, তুল্য প্রাধান্য, কাক্কাকৃত্য, অস্ফুট ব্যঙ্গ, অগুড় ব্যঙ্গ, বাচ্য সিদ্ধ ব্যঙ্গ, অসুন্দর ব্যঙ্গ আর সন্দিগ্ধ প্রধান ব্যঙ্গ। পরের প্রশ্ন, দশরূপক অনুসারেণ রূপকানাং ভেদক স্তব। বলছে দশরূপক অনুসারে রূপকের ভেদ, রূপকানাং ভেদক স্তব। রূপকের ভেদ কি কি? বস্তু, অলঙ্কার, ছন্দ না নেতা। দশরূপক অনুসারে রূপকের ভেদ ও স্তব, বস্তু, অলঙ্কার, ছন্দ না নেতা। একটা কারিকা আমরা কিন্তু দশরূপকে আমরা পেয়ে থাকি, সেই কারিকা থেকেই কিন্তু এখানে প্রশ্নটা এসেছে, ডিরেক্ট কারিকা তুলেই প্রশ্নটা এসেছে। তাহলে অ্যান্সার কি হবে? বস্তু নেতা রসস্তেষাং ভেদ। বস্তু আর নেতা, এখানে বলা হচ্ছে দশরূপকের প্রথম প্রকাশে 11 নম্বরে বস্তু নেতা রসস্তেষাং ভেদক, বস্তু চ দ্বিধা। তাহলে বস্তু নেতা রসস্তেষাং ভেদক, বস্তু চ দ্বিধা। তত্র আধিকারিকম মুখ্যম আর প্রাসঙ্গিকম বিদু। অঙ্গ হচ্ছে প্রাসঙ্গিকম, আধিকারিক হচ্ছে মুখ্য আর অঙ্গ হচ্ছে প্রাসঙ্গিক। পরের প্রশ্ন, অধলিখিতান কাব্যশাস্ত্রকারান ক্রমেণ যোজয়ত।
অধলিখিতান কাব্যশাস্ত্রকারান, যারা কাব্যশাস্ত্রকার আছে তাদের ক্রমেণ যোজয়ত, তাদের ক্রম অনুসারে আমাদের যোগযুক্ত করতে হবে। অপশান বলছে জগন্নাথ, বামন, মম্মট না ভামন। জগন্নাথ, বামন, মম্মট না ভামন। অধলিখিতান কাব্যশাস্ত্রকারান ক্রমেণ যোজয়ত। জগন্নাথ, বামন, মম্মট না ভামন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে, সবার প্রথমে আমরা কাকে পাবো? ভামহকে পাবো, তারপরে পাবো বামনকে, তারপরে মম্মটকে, তারপরে জগন্নাথকে। তাহলে 3 আমাদের কারেক্ট অ্যান্সার। এই প্রত্যেকটা কবির এবং তার যে কাব্যশাস্ত্রীয় গ্রন্থ কি আছে, তাদের কাব্য লক্ষণ কি আছে, সেই ছক একটা বানানো আছে, এই ছক আমরা দেখে নেব। বলছে শব্দার্থ সহিত কাব্যম, কে বলছে? ভামহ বলছে। সময়কাল ভামহের 700 AD, তার রচিত গ্রন্থ হচ্ছে কাব্যালঙ্কার। শরীর তাবৎ ইষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী, কে বলছে? দণ্ডী বলছে। সময়কাল 700 AD, গ্রন্থ হচ্ছে কাব্যাদর্শ। রীতি আত্মা কাব্যস্য গুণ অলঙ্কৃতয় শব্দার্থয় কাব্য শব্দ বিদ্যতে, বামন বলছে। 800 শতাব্দীতে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি হচ্ছে বামনের রচনা। কাব্যস্য আত্মা ধ্বনি শব্দার্থ শরীরং তাবৎ কাব্য সহৃদয় হৃদয় লাদৈ শব্দার্থময়োত্তেব কাব্য লক্ষণ, কে বলছে? আনন্দবর্ধন বলছে। তার সময়কাল 900 AD, গ্রন্থ হচ্ছে ধর্ণালয়। ননু শব্দার্থ কাব্যম, রুদ্রট বলছে। সময়কাল 900 AD, কাব্যালঙ্কার হচ্ছে তার গ্রন্থ। এরপরে শব্দার্থ সহিত বক্র কবি ব্যাপার শালিনী বন্ধে ব্যবস্থিত কাব্যম তদ্বিদ লাদকারী, কুন্তক বলছে। 1100 AD হচ্ছে তার সময়কাল, গ্রন্থ হচ্ছে বক্রোক্তিজীবিত। নির্দোষম গুণবৎ কাব্যম অলঙ্কারে অলঙ্কৃতম রসান্বিতং কবি কুর্বন কীর্তিং প্রীতিং চ বিন্দতি, ভোজ বলছে। তার সময়কাল 1100 AD, সরস্বতী কণ্ঠাভরণ হচ্ছে গ্রন্থ। কাব্যম বিশিষ্ট শব্দার্থ সাহিত্য তৎ অলঙ্কৃতি, হেমেন্দ্র বলছে। 1100 AD ঔচিত্র বিচার চর্চা হচ্ছে তার গ্রন্থ। তদ্দোষ শব্দার্থ সগুণা বনলঙ্কৃতি পুনঃকাপি, মম্মট বলছে। সময়কাল 1100 AD, কাব্য প্রকাশ হচ্ছে গ্রন্থ। অদোষ সগুণ স অলঙ্কার চ শব্দার্থ কাব্যম, হেমচন্দ্র বলছে। 1100 AD কাব্যানুশাসন হচ্ছে তার গ্রন্থ। নির্দোষম গুণ অলঙ্কার লক্ষণ রীতিবৃত্তয় বাক্যম কাব্যম, জয়দেব বলছে। সময়কাল 1300 AD, চন্দ্রালোক হচ্ছে গ্রন্থ। শব্দার্থ গোপুরস্য শব্দার্থ বপুস্ত্বাত্ম কাব্যম, বিদ্যাধর বলছে। 1300 AD একাবলী হচ্ছে তার গ্রন্থ। বাক্যম রসাত্মকম কাব্যম, বিশ্বনাথ বলছে। 1400 AD সাহিত্য দর্পণ হচ্ছে তার গ্রন্থ। রমণীয়ার্থ প্রতিপাদক শব্দ কাব্যম, জগন্নাথ বলছে। 1700 AD রসগঙ্গাধর হচ্ছে তার কাব্য। সংক্ষেপৎ বাক্যম ইষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী কাব্যং স্ফুটত অলঙ্কার গুণবৎ দোষ বর্জিতম, এটা অগ্নিপুরাণে আলোচনা করা হয়েছে। এই অগ্নিপুরাণ সমস্ত কিছুর আগে। পরের প্রশ্ন, নিম্নলিখিতেষু কুন্তকানুসারং বক্রতায়া ভেদো ন ভবত, নিম্নলিখিত অনুসারে কুন্তক অনুসারে যে বক্রতির যে ভেদ, সেই ভেদের মধ্যে নয় কোন দুটি? অপশান বলছে প্রকরণ বক্রতা, রসবক্রতা, বাক্য বক্রতা, অর্থবিন্যাস বক্রতা। কোন দুটি এই ভেদের মধ্যে আমরা পাই না? প্রকরণ বক্রতা, রসবক্রতা, বাক্য বক্রতা, অর্থবিন্যাস। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? যে রসবক্রতা আর অর্থবিন্যাস বক্রতা, এই দুটো আমরা কিন্তু কখনো কুন্তকের যে বক্রোক্তির যে 6টি ভেদ, সেই 6টি ভেদের মধ্যে আমরা কিন্তু পাই না। বক্রোক্তির যে 6টি ভেদ, সেই 6টি ভেদকে কি? বর্ণবিন্যাস বক্রতা, পদপূর্বার্ধ বক্রতা, প্রত্যয় বক্রতা, বাক্য বক্রতা, প্রবন্ধ বক্রতা আর হচ্ছে প্রকরণ বক্রতা। এখানে পদপূর্বার্ধ বক্রতাকে আরো 8 ভাগে ভাগ করা যায় এবং প্রত্যয় বক্রতাকে আরো 6 ভাগে ভাগ করা যায়। এই যে পদপূর্বার্ধ বক্রতা যে 8 প্রকার, সেখানে বলা হচ্ছে রূঢ়ি শব্দের বাচ্য প্রসিদ্ধি, সংজ্ঞা শব্দের বাচ্য প্রসিদ্ধি, পর্যায় বক্রতা, উপাচার বক্রতা, বিশেষণ বক্রতা, সংবৃত্তি বক্রতা, বৃত্তি বৈচিত্র্য বক্রতা, লিঙ্গ বৈচিত্র্য বক্রতা বা ক্রিয়া বৈচিত্র্য বক্রতা। প্রত্যয় বক্রতার যে 6টি ভাগ, সেখানে বলা হচ্ছে কাল বৈচিত্র্য বক্রতা, কারক বৈচিত্র্য বক্রতা, সংখ্যা বৈচিত্র্য বক্রতা, পুরুষ বক্রতা, উপগ্রহ বক্রতা এবং প্রত্যয় বৃহৃত প্রত্যয় বক্রতা। পরের প্রশ্ন, বীর রস প্রধান গ্রন্থস্থ, বীর রস প্রধান যে গ্রন্থ সেটা কি কি? অভিজ্ঞান শকুন্তলম, মুদ্রা রাক্ষসম, বাল্মীকি রামায়ণম না শিশুপালবধম। তাহলে বীর রস প্রধান গ্রন্থ কি? যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে, তাহলে কোন কোন গ্রন্থে আমরা বীর রস প্রধান হিসেবে আমরা লক্ষ্য করব? বীর রস প্রধান, এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? বীর রস প্রধান গ্রন্থ হলো মুদ্রা রাক্ষস আর শিশুপাল।
মুদ্রা রাক্ষস আর শিশুপালবধ এই দুটো গ্রন্থে আমরা বীররস প্রধান হিসেবে লক্ষ্য করি। এই যে মুদ্রা রাক্ষস যে গ্রন্থটা আমরা পাই, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা হিসেবে আমরা বিশাখ দত্তের নাম পাই। এখানকার প্রধান রস কি? প্রধান রস হচ্ছে বীররস। রীতি কি? রীতি হচ্ছে বৈদর্ভী রীতি, রীতি হচ্ছে বৈদর্ভী রীতি। গুণ হচ্ছে প্রসাদ গুণ। এখানে টোটাল আমরা 7টি যে অঙ্ক পাই মুদ্রা রাক্ষসে, এই মুদ্রা রাক্ষসের 7টি অঙ্কের নাম কি কি? প্রথম অঙ্কের নাম মুদ্রা প্রাপ্তি, দ্বিতীয় অঙ্কের নাম রাক্ষস বিচার বা ভূষণ বিক্রয়, তৃতীয় অঙ্কের নাম হচ্ছে কৃতক কলহ বা কৃতক কৌপ বৃত্তান্ত, চতুর্থ অঙ্ক হচ্ছে রাক্ষস উদ্যোগ বা প্রলোভন, পঞ্চম অঙ্ক হচ্ছে কুটলেখ, ষষ্ঠ অঙ্ক হচ্ছে কপটপাশ, সপ্তম অঙ্ক হচ্ছে নির্বর্ণ। এরপরে শিশুপালবধ। শিশুপালবধের টোটাল সর্বসংখ্যা হচ্ছে 20টা। উপজীব্য হচ্ছে মহাভারতের সভাপর্ব। রচয়িতা হচ্ছে মহাকবি মাক, পিতা হচ্ছে দত্তক। শ্লোক সংখ্যা হচ্ছে 1650টি শ্লোক আছে। আর প্রথম সর্গ যেটা আমাদের পাঠ্য, তার মধ্যে আমরা পাবো 75টি শ্লোক। অঙ্গিরস হচ্ছে বীররস হচ্ছে অঙ্গিরস, আর অঙ্গরস হচ্ছে বাদবাকি যতগুলি রস আমরা পাই সমস্ত হচ্ছে অঙ্গরস। স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। নায়ককে, এখানকার নায়ক হচ্ছে শ্রীকৃষ্ণ। আর প্রথম স্বর্গের নাম কি? কৃষ্ণ নারদ সম্ভাষণম। দ্বিতীয় স্বর্গ মন্ত্র বর্ণনাত্মক। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্রানুসারং নাট্যমণ্ডপ কতিবিধ ভবতি। তাহলে নাট্যশাস্ত্র অনুসারে যে নাট্যমণ্ডপ সেটা কতিবিধ, এটা কয় ভাগে বিভক্ত বা কতিবিধ? অপশান কি বলছে? দ্বিবিধ, পঞ্চবিধ, দশবিধ না ত্রিবিধ। তাহলে কোনটি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে যে নাট্যশাস্ত্র অনুসারে নাট্যমণ্ডপ কতিবিধ? তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেব যে নাট্যশাস্ত্র অনুসারে নাট্যমণ্ডপ হচ্ছে ত্রিবিধ। নাট্যমণ্ডপ হচ্ছে ত্রিবিধ। দেখো এই নাট্যমণ্ডপ, এই যে ত্রিবিধ যে রঙ্গ, সেটাই হচ্ছে নাট্যমণ্ডপ। কি কি? চতুরস্র, বিকৃষ্ট আর হচ্ছে ত্রস্র। এর আগে আমরা পড়েছিলাম যে 4 প্রকার বাদ্যযন্ত্র। কি কি? তত, অবনদ্ধ, ঘন, সুশীল। তত হচ্ছে যা তারে নির্মিত, অবনদ্ধ হচ্ছে চামড়ায় মোড়া, ঘন হচ্ছে যা তাল বলে জ্ঞাত, সুশীল হচ্ছে যা বাঁশি। ধ্রুবাগান ছিল 5 প্রকার: প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম, প্রাসাদিকা আর হচ্ছে আন্তর। পরের প্রশ্ন, কাব্য প্রয়োজনানি কাব্য প্রকাশানুসারং যথাক্রমং যোজয়ত। যে কাব্যের যে প্রয়োজন সেটা কাব্য প্রকাশ অনুসারে যথাক্রম আমাদের সেটা মেলাতে হবে। অপশান কি বলছে? অর্থকৃতে, যশসে, ব্যবহারবিদে, শিবে তরক শতয়ে। অর্থকৃতে, যশসে, ব্যবহারবিদে, শিবে তরক শতয়ে। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? কাব্যের প্রয়োজন কাব্য প্রকাশ অনুসারে। কাব্য প্রকাশ কার লেখা? মম্মটের লেখা। তাহলে মম্মট তার কাব্য প্রকাশ গ্রন্থের প্রথম পরিচ্ছেদেই তিনি কাব্য প্রয়োজন সম্বন্ধে আলোচনা করেছেন এবং কাব্যের হেতু সম্বন্ধেও কিন্তু তিনি আলোচনা করেছেন। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? কাব্যং যশসে, অর্থকৃতে, ব্যবহারবিদে আর শিবে তরক শতয়ে। কাব্য প্রয়োজন কাব্য প্রকাশের প্রথম উল্লাসে বলা হচ্ছে কাব্যং যশসে, অর্থকৃতে, ব্যবহারবিদে, শিবে তরক শতয়ে সদ্য পরনিবৃতয়ে কান্তা সম্মিত তয়োপদেশ যুজে। বলছে কাব্যং যশসে, কাদের মতো যশ? বলছে কালিদাসাদীনাম ইব যশ, কালিদাস প্রভৃতি কবিদের মতো হচ্ছে যশ। অর্থকৃতে বলছে শ্রী হর্ষাদি ধাবকাদীনাম ইব ধনম। ব্যবহারবিদে রাজাদিগত চিত্তচার পরিজ্ঞানম। শিবে তরক শতয়ে আদিত্যাদি ময়ূরাদীনাম ইব অনর্থ নিবারণম শিবে তরক শতয়ে। সদ্য পরনিবৃতয়ে বলছে সকল প্রয়োজন মৌলিভূতং সমন্তরমেব রসাস্বাদন সমুদ্ভূতং বেদান্তরম আনন্দম অনুভূয়তে। আর কান্তা সম্মিত উপদেশ যোজে বলছে রামাদিবৎ প্রবর্তিতব্যং ন রাবণাদিবৎ। এই কাব্যের যে উপদেশ আমরা পাই কান্তা সম্মিত উপদেশ, কিন্তু উপদেশ হচ্ছে 3 প্রকার। একটা প্রভু সম্মিত, সুবিদ সমৃত, কান্তা সমৃত। যা প্রভু সমৃত সেটা হচ্ছে শব্দ প্রধান, যা হচ্ছে বেদাদি শাস্ত্র। সুবিদ সমৃদ্ধ হচ্ছে অর্থপ্রধান, যেটা পুরাণ ইতিহাস শাস্ত্র। আর কান্তা সমৃদ্ধ হচ্ছে শব্দ অর্থ যুগভাবে না, যেটা হচ্ছে বিলক্ষণম কাব্যম, যেটা হচ্ছে কাব্যের লক্ষণ। কাব্য হবে কান্তা সমৃদ্ধ লক্ষণ যুক্ত। পরের প্রশ্ন, অধস্তনেষু নাটকেষু বিদূষকস নাস্তি। কোন নাটকে বিদূষক নাই? উত্তর রামচরিত, মালবিকাগ্নিমিত্রম, মহাবীর চরিত না বিক্রমবর্ষীয়ম। একটু আগেই আমরা দেখলাম বিক্রমবর্ষীয়ম নাটকে কিন্তু বিদূষক আছে। কোন নাটকে বিদূষক নাই? উত্তর রামচরিত, মালবিকাগ্নিমিত্রম, মহাবীর চরিত,
বিক্রমবর্ষাম। বিদূষক নেই বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে উত্তর রামচরিত আর মহাবীর চরিত, এই দুটো নাটকে হচ্ছে বিদূষক নাই। তাহলে মালবিকাগ্নিমিত্রমে বিদূষক আছে, বিক্রমবর্ষীয়মে বিদূষক আছে। এখানে আমরা দেখে নেব মালতী মাধব, মহাবীর চরিত, উত্তর রামচরিত, মুদ্রা রাক্ষস, এগুলোতে বিদূষক নাই। অপশন কি ছিল? উত্তর রামচরিত, মহাবীর চরিত। এখানে এই প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফ পড়ে এখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। প্যারাগ্রাফ কি বলছে? যৌবনারম্ভে চ প্রায় শাস্ত্র জল প্রক্ষালন নির্মিলাপি নির্মলাপি কালুষ্যম উপজাতি বুদ্ধি অনুচ্ছেদ ধবলতাপি সরাগৈব ভবতি জূনাং দৃষ্টি অপহরতি চ বাত্যেব শুষ্কপত্রং সমুদ্ভূত রজভ্রান্তি অতি দূরম আত্মেচ্ছয়া যৌবন সময়ে পুরুষং প্রকৃতি। যৌবন সময়ে পুরুষং প্রকৃতি ইন্দ্রিয় হরিণ হারিণী চ সততম অতি দূরন্তীয় উপভোগম মৃগতৃষ্ণিকা নবযৌবন কষায়েতম মনশ্চ সলিলানীব তানি এব বিষয় স্বরূপান্ন স্বাদ্যমানানি মধুরতরান্নি আপতন্তি মনস নাশয়তি চ দিগ্মোহ ইব উন্মার্গ প্রবর্তক পুরুষম অত্যাসঙ্গ বিষয়েষু ভবাদৃশা এব ভবন্তি ভাজনানি উপদেশনাম অপগত মলৈঃ মনুষী স্ফটিকমনামিব রজনীকর গভস্তয় বিশন্তি সুখের উপদেশ গুণা। এটা আমরা কোথায় পাই? সুকনাশ উপদেশে আমরা পাই। বলছে প্রকৃতি কম অতি দূরম অপহরতি। প্রকৃতি শুষ্কপত্রম রজ পুরুষম না রজভ্রান্তি? অ্যান্সার কি হবে? প্রকৃতি হচ্ছে পুরুষম অতি দূরম অপহরতি। এখানে আমরা পুরোপুরি একবার বাংলাটা দেখে নেব। যৌবনারম্ভে বলছে যৌবনারম্ভে মনুষ্যের বা মানুষের বুদ্ধি শাস্ত্ররূপ জলের প্রক্ষালনে নির্মল হয়েও প্রায় কলুষতা প্রাপ্ত হয়। যুবকগণের দৃষ্টি ধবলতাকে ত্যাগ না করলেও সানুরাগ হইয়া থাকে। যৌবনকালে রজগুণ বশত মানুষের স্বভাবে ভ্রম জন্মায়। তখন প্রবল বায়ু যেমন শুষ্কপত্র অতি দূরে লইয়া যায়, সেই প্রকারে সেই স্বভাব মানুষকে ইচ্ছানুসারে অতি দূরে নিয়ে যায়। আরও অতি দুরন্ত কামনার কোনো কষায়যুক্ত রসনাতে জল যেমন সেরূপ মধুর না হলেও আপাতত অতি মধুর বলে মনে হয়, সেইরূপ নবযৌবন বশত কামাদিযুক্ত চিত্ত কামিনী কাঞ্চনা আদি প্রসিদ্ধ ভোগ্য বস্তুসমূহ অনুভূত হলেও আপাতত অত্যন্ত মধুর বলে প্রতিভাত হয়। ভ্রম যেমন মানুষকে কুপথে পরিচালিত করে বিনষ্ট করে, কামিনী কাঞ্চন প্রভৃতি ভোগ্য পদার্থে অত্যন্ত আসক্তিও তেমনি মানুষকে কুপথে পরিচালিত করে বিনষ্ট করে। তোমার ন্যায় লোকেরাই উপদেশের পাত্র হবে, কারণ স্বচ্ছ স্ফটিকের যেরূপ চন্দ্রের কিরণ অনায়াসেই প্রবেশ করে, সেইরূপ নির্মল হৃদয়ে উপদেশের ফল অনায়াসেই প্রবেশ করে। পরের প্রশ্ন বলছে মধুর তরানি আপতন্তি ইত্যত্র আপতন্তি ক্রিয়াপদস্য কর্তৃপদং কিমস্তি। মধুর তরানি আপতন্তি বিষয় স্বরূপানি আস্বাদ্যমানানি মধুরানি আপতন্তি মনুষ্য। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? বিষয় স্বরূপানি। কর্তৃপদ খুঁজতে বলেছে। এরপরে যৌবনারম্ভে যূনাং দৃষ্টি প্রায় কিদৃশী ভবতি রাগযুক্তা কালুষ্যযুক্তা অনুচ্চিত্বা না ধবলা। যূনাং দৃষ্টি যৌবনারম্ভে এখানে আমাদের অ্যান্সার কি হবে? রাগযুক্তা। বলা হচ্ছে এখানে অনুজ্জীহিত ধবলতা আপনি সরাগৈব ভবতি যূনাং দৃষ্টি। পরের প্রশ্ন দিকমোহ ইব উন্মার্গ প্রবর্তক। উন্মার্গ প্রবর্তক ক। নাশয়তি চ দিগ্মোহ ইব উন্মার্গ প্রবর্তক পুরুষোত্তাসাঙ্গ বিষয়েষু। উন্মার্গ প্রবর্তক ক।
কি হবে এখানে, যে অত্যধিক অনুরাগ। এখানে বলা হচ্ছে যে দিকমোহ ইব উন্মার্গ প্রবর্তক পুরুষ অত্যাসঙ্গ বিষয়, সেই বিষয়ের সঙ্গে অত্যধিক যে অনুরাগ। বলছে অপগত মলে হি মনসী স্ফটিক মনামি বৈতত্র কো অলঙ্কার। এখানে কি অলঙ্কার আছে, স্ফটিক মনামি, রূপক, যমক, উপমা না দৃষ্টান্ত। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে উপমা, কারণ এখানে আমরা ইবো শব্দের প্রয়োগ পাচ্ছি। স্ফটিক মণি ইবো, এখানে আমাদের উপমা শব্দ, যে ইবো শব্দের দ্বারা আমরা উপমা অলঙ্কারকে আমরা এখানে বুঝতে পারছি। ওভারঅল আমরা 2023 জুনে আমাদের যতগুলো কাব্য থেকে প্রশ্ন এসেছে ইউনিট 7 অ্যান্ড 8 থেকে, আমরা সমস্ত প্রশ্ন উইথ ব্যাখ্যা আমরা আলোচনা করলাম। আপনারা সকলে ভিডিওটা দেখুন, কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পেড কোর্স অলরেডি চলছে, আপনারা চাইলে পেড কোর্সে জয়েন হতে পারেন। ইউনিট 1 থেকে ইউনিট 10 পর্যন্ত প্রত্যেকটা টপিক টেক্সট ওয়াইজ ধরে ধরে আপনাদের পড়ানো হয়। এবং যারা ফ্রি ক্লাস করতে চাইছেন তারা দেখবেন ইউটিউবের ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট থেকে বিভিন্ন যে ফ্রি ভিডিওগুলো যেগুলো ইউটিউবে আপলোড হচ্ছে আপনারা সেগুলো অ্যাক্সেস করতে পারেন। আর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ আপনারা চাইলে জয়েন হতে পারেন কন্টিনিউয়াস নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আপনাদের যাদের পিডিএফের প্রয়োজন তারা দেখবেন ডেসক্রিপশানের সবার নিচে একটি গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা ফর্মটা ফিল আপ করবেন, করার পরে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কেই থেকে আপনারা গুগল ড্রাইভ অ্যাক্সেস করতে পারবেন। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবেন।